ভেবেই অজান্তেই তারার মুখে হাসি ফুটে ওঠে। এ যেন এক অন্যরকম হাসি, এক মনোমুগ্ধকর হাসি যাতে আছে প্রশান্তি। কিন্তু এই হাসি দেখার সাধ্য হলো না রাতের। কিভাবে দেখবে সে? সে তো জড়িয়ে ধরে আছে তারাকে। তারা, কি হচ্ছে কি তারা? তুই কি পাগল হয়ে গেছিস? এই জল্লাদের জন্য হাসছিস তুই? কি একটা অবস্থা! মনে মনে। তারা, প্লিজ ছাড়ুন আমাকে। রাত, ঘোরের মধ্যে। তারা, প্লিজ ছাড়ুন আমাকে, আমার বাসায় যেতে হবে। মা বাপি টেনশন করছেন আমাকে নিয়ে। রাত, উফ, তুমি একটু শান্তিও দাও না আমাকে। কত শান্তি লাগছিল তোমাকে জড়িয়ে ধরে, কিন্তু তোমার তা সহ্য হলো না। তারার মুখ আলতো করে ধরে। তারা কিছু না বলে মাথা নিচু করে আছে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাত চলো তোমাকে দিয়ে আসি। তারা, না না লাগবে না, আমি নিজেই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। রাত, চুপ, একদম বেশি কথা বলবে না। আমি কি বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তারা বাচ্চাদের মতো মুখ করে মাথা দুই দিকে দুলিয়ে বলল, না। রাত, তাহলে একদম বেশি বুঝবে না। তারা, এরপর কিছুক্ষণ নীরবতা। তারা জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। আজ অনেক দিন পর সে গাড়ি দিয়ে যাচ্ছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে আর গাড়ি নিয়ে যায়নি কোথাও। সব সময় রিক্সা নিয়েই চলাফেরা করেছে। আর রিক্সায় যেন তার যাতায়াতের মাধ্যম হয়ে গেছিল। গাড়ি নামেও যে তার কাছে কিছু ছিল তা সে ভুলতেই বসেছিল। তারা জানালায় হাত দিয়ে তারা মাথার উপরে হাত রেখে দৃষ্টি বাইরে স্থির করে ফাংশনের কথাগুলো ভাবছে। তারা, ইস, এখন সবাই আমাকে চিনে ফেলেছে। এখন কেউ আর আমার সাথে নর্মাল বিহেভ করবে না। সবাই এক্সট্রা কেয়ার নেবে। কেউ আর নর্মালভাবে কথা বলবে না। ধুর, ভালো লাগে না। বাপি কেন যে এমন করলো? কোথায় ভেবেছিলাম কেউ আমাকে চিনবে না, আমিও আর 5টা মেয়ের মতো চলাফেরা করব। কিন্তু বাপি তা হতেই দিল না। মনে মনে মন খারাপ করে এদিকে রাত ড্রাইভ করছে আর চোখে তারাকে পর্যবেক্ষণ করছে। তারা রিয়াকশান দেখে পুরোপুরি শিওর না হলেও এটা বুঝতে পারছে, হয়তো তার জন্য নয়তো তার কাকায়ের জন্য তার কলির মনটা খারাপ। তারার এই ফেস রিয়াকশানে রাত কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তারা কেন মন খারাপ করে থাকবে, কেন, হোয়াই? তাই সে কথা বলে তারার মন ঘোরানোর চেষ্টা করতে লাগলো। রাত, কি ফুলের কলি, কি ভাবছো? তারা মুখটা কালো করে মাথা দুই দিকে নাড়িয়ে কিছু না বলল। রাত, তাহলে মুড অফ কেন? আমার করা ব্যবহারের জন্য? যদি তাই হয় তাহলে বলবো আমার কিছুই করার নেই। তুমি আমার রাগ তোলো তো ভুগতেও তো তোমাকেই হবে, তাই না? রাতের কথা শুনে রাগে তারার মাথা ফেটে যাচ্ছে। তারা, ইস, এই লোকটা এত বেশি বোঝে কেন? আমি কি একবারও বলেছি যে আমার ওই কারণে মুড অফ? যত সব আবার পাবলিক। মনে মনে রেগে। তারার ফেস রিয়াকশান দেখে রাতের অনেক হাসি পাচ্ছে। কিন্তু এই সিচুয়েশনে হাসাটা একদম ঠিক হবে না বলে বিবেচনা করে নিল রাত। কারণ না জানি কখন তার উপর দিয়ে শিডর, আয়লা, নার্গিস, বুলবুল যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই সে হাসি চেপে মুখটাকে একটু গম্ভীর করে বলল, রাত, কি হলো, বলছো না কেন? তারা, কি সমস্যা আপনার? হ্যাঁ, কি সমস্যা? আমি কি একবারও বলেছি যে আমি আপনার ব্যবহারে রাগ করেছি? সব সময় বেশি বোঝেন কেন? হ্যাঁ, শুনুন, একটা কথা বলি, সব সময় বেশি বোঝা ভালো না, বুঝলেন? রেগে। রাত, ওকে, আমি। তারা, এই চুপ করুন, আর একটা কথাও বলবেন না, চুপচাপ গাড়ি চালান। রাত, ও হ্যালো মিস, আমি তোমার ড্রাইভার নয় যে অর্ডার করছো। তারা, ওকে ফাইন, তাহলে গাড়ি দাঁড় করান, আমি নেমে যাচ্ছি। এতক্ষণ তারা সব কিছু রাত মজার ছলে নিলেও এখন রাতের প্রচণ্ড রাগ উঠেছে। রাত, এই মেয়ে জীবনেও ভালো হবে না, মনে মনে রেগে। রাত রাগে গাড়ি জোরে জোরে রোডের এক সাইডে ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় তারা টান সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল। একটু হলেই মাথা যেত, কিন্তু বেল্টের জন্য বেঁচে গেল। তারা মাথা তুলে রাতের দিকে তাকিয়ে দেখলো রাগে রাতের চোখ লাল হয়ে আছে, যেন আগুনের লাভার মতো লাগছে। আর এমনভাবে তারার দিকে তাকিয়ে আছে যেন লাভা সব তারই উপর ঢেলে দেবে। তারা, হায় আল্লাহ, এমনভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে যেন শেষ করে দেবে আমাকে। আর এখানে গাড়ি দাঁড় করিয়েছেন কেন? আচ্ছা, সত্যি কি আমাকে এখন নামিয়ে দেবে? মনে মনে কথাগুলো চিন্তা করেই তারা চোখ চারিদিকে ঘুরিয়ে দেখলো একদম নির্জন জায়গা। তবে এই রাস্তা তারা চেনে, কিন্তু এই রাস্তায় মানুষের আসা যাওয়া খুবই কম, একদম নেই বললেই চলে। মাঝে মাঝে কয়েকটা গাড়ি যায় এই রাস্তা দিয়ে, তাও হাই স্পিডে। এটা এমনি নির্জন রাস্তা যে দিনে দুপুরে খুন করলেও কেউ টের পায় না। তাই ভয়ে তার গলা শুকিয়ে গেল। তারা, আল্লাহ, কোন কুক্ষণে বলেছিলাম গাড়ি থামাতে? এখন যদি আমাকে এখানে নামিয়ে দেয় আমি যাব কি করে? আর এই রাস্তা, আল্লাহ, এই রাস্তা এত নির্জন যে আমাকে খুন করে দিলেও কেউ জানবে না। তাছাড়া এই রাস্তায় অনেক বাজে ছেলেপেলেও থাকে যারা নেশাদ্রব্য গ্রহণ করে পড়ে থাকে। এখন আমার কি হবে? মনে মনে ভয়ে তারা ভয়ে ভয়ে একবার চারপাশে তাকাচ্ছে আর একবার রাতের দিকে তাকাচ্ছে। রাত খুব ভালো করে বুঝতে পারছে তারার ভয়ের কারণ, তাই তার খুব হাসি পাচ্ছে। কিন্তু সে হাসলো না, মুখে গম্ভীর ভাবটা ধরে রাখলো। রাত, হায়রে পাগলি, তুমি ভাবলে কি করে আমি তোমাকে এখানে নামিয়ে দেব, যেখানে আমি 7 বছর চোখের আড়াল করিনি?
সেখানে সামনে থাকতে তোমাকে একা ছেড়ে দেব? পাগলি একটা। হ্যাঁ পাগলি তো, তবে শুধু আমার পাগলি। কথাগুলো ভেবেই মনে মনে একটা মুচকি হাসি দিল। রাত আবার গম্ভীর হয়ে তারার দিকে তাকিয়ে কিছু বলতে নেবে, তার আগে তারা বলতে শুরু করে, তারা সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমার কখনো আপনার সাথে রেগে কথা বলবো না, আর নামিয়ে দেওয়ার কথা তো বলবোই না। তাও প্লিজ আমাকে এখানে নামিয়ে দেবেন না। দয়া করে আমাকে এখানে একা রেখে যাবেন না। দয়া করে আমাকে বাসায় দিয়ে আসুন, প্লিজ প্লিজ প্লিজ। তারার কথা শুনে রাত হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তবে তার ধারণা ঠিক, তারা ভেবেছে সে তারাকে এখানে একা ফেলে চলে যাবে। 1 মিনিট। রাত এতক্ষণ কথাগুলো সিরিয়াসলি নেয়নি, কিন্তু যখনই তার মনে হলো তারা ভাবছে সে তারাকে এখানে একা রেখে চলে যাবে, তখনই তার মাথায় ধপ করে আবার আগুন জ্বলে উঠল। মানে তারা তাকে বিশ্বাস করে না? তারা ভাবলো কি করে যে রাত তাকে একা ফেলে চলে যাবে? তারা এইটুকু ভরসা নেই রাতের উপরে? ব্যাস আর কি লাগে। রাগে শরীর হিড়হিড় করে উঠল, চোখ আবার লাল হয়ে উঠল। তারপর কিছু না বলেই এদিকে এহসান মাহমুদ মাত্র বাসায় ফিরেছে। স্ত্রী তানিয়া নাজরিন জলদি গিয়ে 1 গ্লাস পানি এনে দিল স্বামীকে। এটা তাদের নিত্যদিনের অভ্যাস। বাড়িতে এত কাজের লোক থাকতেও অফিস থেকে এসে স্ত্রীর হাতের পানি চাই মাহমুদ সাহেবের। আসলে ভালোবাসার বিয়ে তো, তাই হয়তো তাদের ভালোবাসা আগের থেকেই মজবুত। তানিয়া এসে গেছো, এই নাও পানি। আচ্ছা তারা কোথায়? তারা আসেনি তোমার সাথে? তুমি না তারাদের ভার্সিটিতে গেছিলে তারাদের নবীন বরণের জন্য, তাহলে তারাকে সাথে নিয়ে আসলে না কেন? এহসান মাহমুদ পানি খেয়ে গ্লাসটা তানিয়া নাজনীনের হাতে দিয়ে বললেন। এহসান, আরে আস্তে আস্তে, একসাথে কতগুলো প্রশ্ন করো। আমি প্রিন্সেসকে বলেছিলাম আমার সাথে আসতে, কিন্তু প্রিন্সেস আমার সাথে রাগ করে কথাই বলল না, আর তুমি বলছো আমার সাথে আসবে। তানিয়া, কেন কেন রাগ করেছে কেন? তারপর এহসান তানিয়াকে তারার ফাংশনের কথা বললেন। তানিয়া, আচ্ছা এটা করার কি দরকার ছিল? মেয়েটা যখন বলেছিল না বলতে, তাহলে তুমি কেন বললে? এহসান, আরে আমি তো ওর ভালোর জন্যই বলেছি। এখন থেকে সবাই ওর এক্সট্রা কেয়ার নেবে। তানিয়া, তুমি তো জানোই ওর এসব একদম পছন্দ না। তার উপর ও তোমাকে দিয়ে প্রমিস করিয়েছিল, আর তুমি তা ভেঙে দিলে। না জানি বাসায় এসে কি কাণ্ড করে। এহসান, আমিও তাই ভাবছি। তানিয়া, এখন ভাবলে কি হবে? যা করার তো করে এসেছো, এখন ভোগো। এহসান, এই তানি তুমি এভাবে বলছো কেন? দেখো আমার এমনিতেই ভয় লাগছে, তার উপর তুমি আবার ভয় দেখাচ্ছ। দিস ইজ নট ডান। কাছে এসো, তোমাকে একটু। তানিয়া, কী সব বলছো? সার্ভেন্টরা আছে, কেউ শুনতে পেলে কি হবে বলো তো? এহসান, ঠিক আছে তাহলে ঘরে চলো, মুচকি হেসে। তানিয়া, উফ, বুড়ো বয়সে যত সব ঢং, বলে হেসে চলে গেলেন। এবার আর একটু অতীত জেনে নেই। রায়হান আর এহসান কলেজ জীবনের 2 বন্ধু। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স পেয়ে যায়, তবে ডিপার্টমেন্ট আলাদা, যা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে দেয়। তাদের কোনো কালে প্রেমিকা নামক জিনিস ছিল না। তাদের মতে প্রেমিকা মানেই প্যারা, তাই সিঙ্গেল হয়েই তাদের দিন কাটছিল। তারা যখন অনার্স শেষ বর্ষে, সেই বছর ভার্সিটিতে ভর্তি হয় তানিয়া। প্রথম দিন থেকে তানিয়ার সাথে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। একই ডিপার্টমেন্টে পড়ার সুবিধার্থে বন্ধুত্ব কিছুদিনের মধ্যে বেস্ট ফ্রেন্ডের রূপ নেয়। তানিয়াকে প্রথম দেখেই এহসানের মনে ভালো লাগার শীতল হাওয়া বয়ে যায়। আস্তে আস্তে তা ভালোবাসার রূপ নেয়। একদিন এহসান প্রপোজ করে তানিয়াকে। সেদিন তানিয়া কিছু না বলেই চলে যায়। এরপর থেকে এহসান তানিয়ার আগে পিছে ঘুরতে থাকে, যা তানিয়ার মনে প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসার অনুভূতি জানান দেয়। মাস দুয়েক এহসানকে পেছনে ঘুরিয়ে এহসানের প্রপোজে রাজি হয়ে যায় তানিয়া। তারপর থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। কিন্তু অপরদিকে চলছিল তৃতীয় বিশ্বযুদ্ধ, মানে রায়হান আর অনিমার যুদ্ধ। এরা একে অপরকে দেখতেই পারতো না, যখনই দেখা হতো তখনই ঝগড়া হতো। তাদের মধ্যে ভালোবাসা, বিয়ে, সংসার ভাবাই দুষ্কর ছিল। রায়হান আর এহসানের মাস্টার শেষ। এতদিনে এহসান আর তানিয়ার ভালোবাসা আরও গাঢ় হয়ে গেছে। আর পরের দিকে অনিমা আর রায়হানের ঝগড়া আগের মতোই আছে, কিন্তু কোথাও যেন রায়হানের মনে অনিমার জন্য একটা ভালো লাগা কাজ করে। এদিকে তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই নিজেরা বিজনেস করবে ভাবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু এদিকে তানিয়ার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। তানিয়া বাড়িতে এহসানের কথা জানিয়েছে, কিন্তু তানিয়ার বাবা এহসানের সাথে কিছুতেই তানিয়ার বিয়ে দেবে না। তাই উনি তানিয়াকে ঘরবন্দি করে জোর করে বিয়ে দিতে চান। তাই না পেরে বাড়ি থেকে পালিয়ে আসে এহসান আর তানিয়া। এদের পালাতে সাহায্য করেছিল রায়হান আর অনিমা। নিজেদের ঝগড়া ভুলে বন্ধুর পাশে দাঁড়িয়েছিল তারা। এহসান আর তানিয়া রায়হান আর অনিমার সাহায্য বিয়ে করে নেয়। এহসানের পরিবার থেকেও তাদের মেনে নেয়নি, তাই তারা প্রথমে ভাড়া বাসায় ওঠে। আস্তে আস্তে রায়হান আর এহসানের ব্যবসাতে উন্নতি হতে থাকে। 1 বছরের মধ্যেই তাদের ব্যবসা উন্নতির শিখরে পৌঁছে যায়। এদিকে রায়হানকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু রায়হান এতদিনে অনিমাকে মনে জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু সেও পরিবারের কাছে অনিমার কথা বলতে পারছে না, কারণ অনিমার মনের কথা তো সে জানেই না। তাই পরিবারের খুশিতে বিয়েতে হ্যাঁ বলে দেয়। সবাই রায়হানকে মেয়ের সাথে দেখা করতে বলে,
কিন্তু রায়হান না করে দেয় আর বলে একবারে বিয়েতেই দেখবে। ছবি দেখাতে চাইলেও সে দেখে না, অগত্যা বিয়ের দিনই দেখে সে তার স্ত্রীকে, আর দেখেই একটা ঝটকা খায়।